বেশি না বৌজান, জাস্ট 10টা কিস করলে তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, প্রমিস। মুহূর্তে মৌ তড়িৎ গতিতে এসে উজানের চুল টেনে ধরল, দাঁতে দাঁত পিষে কটমট করে বলে ওঠে, নষ্ট পুরুষের সুযোগের সদ্ব্যবহার করেছে। আউস বউ, ছাড়ো প্লিজ। এভাবে কেউ নিজের স্বামীকে জানকে মাইয়া দেয়? আচ্ছা এসব রাখো, তোমাকে কিছু করতে হবে না আর বাপের বাড়িও যেতে হবে না। ভাবছিলাম দুপুরে লাঞ্চ করেই রওনা হব, যাতে 2 ঘন্টার মধ্যে শ্বশুর বাড়ি পৌঁছাতে পারি। কিন্তু যেহেতু শাশুড়ির মেয়ে নিজের বাপের বাড়ি যেতে চাচ্ছে না, তাহলে আজ থাক, আমি বরং আমার কাজে যাই। উজান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মৌ এতক্ষণ তার উপর যে চিলতে রাগ ঝরেছিল তা ভুলে এক নিমিষে অসহায় দৃষ্টিতে তাকালো। কিন্তু এই খিটখিটে মানুষটার মন সহজেই গলল না। তবে মনে মনে মৌয়ের বেশ খুশি লাগছিল। জাস্ট 10টা কিস করলে আজকে সে তার প্রিয় মানুষদের দেখতে পাবে। নিজের চেনা মানুষ চেনায় আঙিনা যাওয়া তীব্র আকুলতা সমস্ত লাজ্জল্য একপাশে সরিয়ে রেখে মৌ উজানের হাতটা টেনে ধরে এবং এক হ্যাঁচকে টানে তাকে বিছানায় ফেলে দিল। উজান কিছু বোধেও তার আগেই মৌ ঝড়ের গতিতে তার সারা মুখমণ্ডল জুড়ে ভালোবাসার নরম ছোঁয়া এঁকে দিতে লাগলো। উজান প্রথমে আকমিত আক্রমণে থমথম খেয়ে গেলেও পরক্ষণে তার পুরো বুক এক অনাবিক খুশিতে ভরে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, এক ঝটকায় মৌয়ের ওষ্ঠদ্বর নিজের আয়ত্ত নিয়ে নিল। খুব গভীর ও নিবিড়ভাবে সে মৌকে স্পর্শ করলো। মৌ এবার আর একটু ছটফট করলো না, বরং পরম শান্তিতে উজানের বাহু ধরে নিজেকে সঁপে দিল। এতে উজান যে আরও বেশি তৃষ্ণা হলো। বেশ কিছু সময় পর উজান যখন তাকে আলতো করে ছেড়ে দিল, তখন মৌয়ের জোরে জোরে হাঁপাচ্ছে। দৌড়ে কক্ষে ছেড়ে পালিয়ে যেতে চাইলো। অমনি উজান পেছন থেকে তাকে শক্ত করে টেনে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। মৌয়ের সাথে আবারও লজ্জায় তার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলত। উজান নিচে পিচ্ছি বইয়ের এমন পাগলামি দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর মেয়েটির চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার কপালে একটা দীর্ঘ ভালোবাসার ছোঁয়া এঁকে দিল এবং মৃদু রসালো স্বরে আওড়ালো, ভালোবাসেন, আবার লজ্জাও পান, কাছেও থাকতে চান, আবার তাহার সমৃদ্ধ পেলেও পালিয়ে যান। আপনি বড়ই দানব মিসেস। এভাবে তো আর আমার থেকে দূরে সরে যাওয়া যায় না। মৌ এবার আরও কিছু বেশি কুকড়ে গিয়ে আবারও উজানের বুকের মুখ লুকালো। সে এমনিতেও লজ্জায় নুয়ে যাচ্ছিল, আর তার উপর এই লোকটা অনবরত সায়নি শুনে তার আরও বেশি লজ্জা ফেলেছে। ঠিক তখনই তার কানের কাছে প্রফেসরের গলা আওয়াজ প্রতিধ্বনিত হলো, মির্জা গালিবের মতো উক্তি দিলাম, অ্যাটলিস্ট একটা। আমি মেহুর কাছে যাব। মৌয়ের মুখে এমন রোম্যান্সের বিরুদ্ধে উত্তর শুনে উজান খুব একটা খুশি হলো না। তাকে চুপচাপ করে ছেড়ে দিল। সে এই মেয়েটাকে নিজের করে চায়, খুব আপন করে। মনের ভেতর কোনো ভয় বা জ্বর খাটিয়ে নয়। সে চায় মৌ ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে তার কাছে আসুক। মৌ সারা পেয়ে এক ছুটে রুমে পালিয়ে গেল। উজান নিজের ঠোঁটের এক তৃপ্তি হাসি ঝুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ধীরে সাধনে এগিয়ে গিয়ে ফোনের কারোর সাথে কথা বলতে বলতে ক্যাবিনেট থেকে ট্যালিব্যাগটা বের করলো। নিজের জন্য হাতে গোনা কয়েকটা জামা নিলেও মৌয়ের জন্য তার প্রিয় সব শাড়ি আর জামা কাপড় বেছে বেছে ব্যাগে পড়লো। যদিও সে খুব ভালো করে জানে যে মেয়েটাই এতগুলো জামা রোজ পরলেও শেষ করতে পারবে না, তবুও যেন সব গুছিয়ে নিল। যদি কখনো সে বাড়িতে গিয়ে মেয়েটার মনে হয়, ইস এই জামাটা থাকলে আজ পরা যেত। এভাবে সে তাদের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র পরম যত্নে প্যাক করে নিল। এদিকে হঠাৎ করে গ্রামে যাওয়ার কথা শুনে ইফাত একদম মুড অফ করে রুমে এক কোণে বসে আছে। গ্রামে যাওয়া বা শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার নিজের কোনো প্রবলেম নেই। আসল প্রবলেম হচ্ছে প্রাইভেসি। নতুন বিয়ে করে এমনিতেও সে শান্তিতে দুটো কথা বলতে পারছে না, তার উপর শ্বশুরবাড়ি গিয়ে যৌথ পরিবারের মাঝে তেমন কোনো প্রাইভেসি পাওয়া যাবে না। সে নিজের চেনা এলাকায় থাকলেও ইফাতকে হয়তো পাত্তা দেয় না। বড়জোর রাতে ওইটুকু খানিক সময় মেহেরকে কাছে পাওয়া যাবে, কিন্তু এইটুকু সময় ইফাত চৌধুরীর মন কি আর পোষাবে? তবুও মনে মনে হাজারটা ক্ষোভ নিয়ে সে ট্রলি ব্যাগে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিচ্ছে। সে যখন মুঠ হাসি করে সব গোংড়াচ্ছে, তখনই মেহের বিছানায় একপাশে গুটিসুটি মেরে বসে তার এই দশা দেখে মিটি মিটি হাসছিল। বউকে ওভাবে হাসতে দেখে ইফাতের মাথায় রাগ যেন
চট করে চড়ে বসলো। সে হাতের জামাটা ব্যাগে গুঁজে দিয়ে চেঁচিয়ে উঠলো, দেখো ফুলকন্যা, একদম আমার দাঁত কেলিয়ে হাসবে না বলে দিচ্ছি। সারা 24 ঘন্টাও হয়নি বিয়ে করেছি, এরই মাঝে শালা আমার থেকে আমার বউটাকে আলাদা করে নিয়ে যাওয়ার ফোন দিয়ে ফেলেছে। আর ভালো করে শুনে রাখো, বাপের বাড়ি গিয়ে যেন বেশি পাখা না গজায়। অল টাইম আমার সাথে সাথে ছায়ার মতো থাকবে, নয়তো বাসায় ফিরে এলে এমন মজায় বোঝাবো যে টেরও পাবে। মেহের ইফাতের এমন ছেলে মানুষের রাগ দেখে একটু হেসে বলল, এমন করছেন যেন কেন আপনি? দুনিয়ায় আপনি ছাড়া আর কোনো পুরুষকে বিয়ে করেনি জীবনে? পেয়েছেন তো একটা সেকেন্ডও। মেহের তার মুখে বাকি কথাটুকু শেষ করার আগেই ইফাত এক তীব্র ও ভয়ঙ্কর রক্তচক্ষু নিক্ষেপ করলো মেহেরের দিকে। ইফাতের সেই রুদ্রমূর্তি দেখে মুহূর্তের মধ্যেই মেহেরের মুখে হাসি মিলিয়ে গেল। তার মুখটা কেমন বেলুনের মতো চুপসে গেল। ইফাত হাতের সমস্ত জামা কাপড় মেঝের উপর সজোরে ছুঁড়ে ফেলে এক লাফে মেহেরের সামনে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। মেহের স্তব্ধ হয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি যে সামান্য একটা রসিকতার কথা এই মানুষটা এতটা মারাত্মকভাবে রেগে যেতে পারে। ইফাত তখন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের দাঁতে দাঁত চেপে চরম গম্ভীর স্বরে উত্তর উঠল, প্রিয়তমা, কখনো সেকেন্ড হ্যান্ড হয় না বুঝেছ? জাস্ট টাইম নিজের মুখে এই সস্তা শব্দটা উচ্চারণ করেছে বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি ভুলেও এই কথাই তোমার মুখে এনেছ, তবে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেব। জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই ভয়ঙ্কর রুদ্রমূর্তির চোখে ভেতরে আগুন দেখে মিহিরের বুকের ভেতরটা কেমন। কিন্তু এই মানুষটার ভালোবাসা যে এতটা তীব্র, তা মারাত্মক, তা সে আজ প্রথম টের পেল। সে বুঝতে পারলো ইফাত তাকে কতটা নিখাত পবিত্রভাবে নিজের করে মেনে নিয়েছে। যেখানে মিহিরের অতীত ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা গ্লানি ইফাতকে স্পর্শ করতে পারেনি। কথাটা শেষ করে ইফাতের রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়া পা বাড়ালো। তাকে আটকানোর উদ্দেশ্য মেহের তাড়াহুড়া করে বিছানা থেকে নামতে গেলে, কিন্তু বেডশিটে পা গেলে সে ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝে পড়ে গেল। তার মুখ থেকে এক মৃদু আর্তনাদ বেরিয়ে এলো আওয়াজ। মেহেরের সেই ব্যথায় চিৎকার শোনা মাত্র ইফাতের ভেতরে সমস্ত রাগ এক সেকেন্ডে উবড়ে গেল। সে এক ঝটকায় পিছনে ফিরে মেহেরের কাছে ছুটে এলো এবং তাকে আলতো করে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে তখন রাগের বদলে এক বুক উঠল, ব্যথা পেয়েছো ফুলকন্যা? আমি তোমাকে কতবার বলেছি হুটহাট বেড থেকে নামবে না, তবুও কেন তুমি আমার কোনো কথা শোনো না বলো তো? মেহের নিজের পায়ে হাত ডলতে ডলতে একটু অভিমানের সুরে বলো, জাস্ট এক্ষুনি ব্যথা পেয়েছি, এর জন্য এখন তোমাকে অমন করে বকবো? হ্যাঁ, 100বার বকবো। চুপচাপ এখানে এখানে বসে থাকো। ইফাত মেহের মেজের কাপড়ের দিকে তাকিয়ে শুধালো। ইফাত মেহেরের চেয়েও ধম ধমকের সুরে বলল, কেন? আমি কি মরে গেছি? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তাহলে তুমি চুপচাপ ওখানে বসে থাকো। একবার হোঁচট খেলে মেঝেতে পড়ে গেলে পায়ে চোট পেয়েছো, এখন আবার নতুন করে কোমর ভেঙে রুমে বসে থাকার বাহানা খুঁজে না। তোমার কিচ্ছু করতে হবে না, আমি একাই সব গুছিয়ে নিয়েছি। এই বলে ইফাত মেঝে থেকে শাড়ি আর জামা কাপড় তুলে ঝেড়ে আবার পরম যত্নে ব্যাগে গোছাতে লাগলো। মেয়ের বিছানায় বসে তার এই কেয়ারিং রূপটা দিকে তাকিয়ে নিজের অজান্তেই এক পরম শান্তিতে চোখ বন্ধ করে সে মনে মনে ভাবলো, এই পুরুষটা ভালোবাসা চাদর সত্যি অনেক গভীর, যা তাকে দুনিয়ার সব ঝড় থেকে আগলে রাখার ক্ষমতা রাখে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে উজান মেহের ইফাত ও তন্ময় অবশেষে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো। গাড়ি তাদের প্রাণ তালুকদার বাড়ির সামনে নামিয়ে দিল, কিন্তু মূল বাড়ি ঢোকার জন্য এই সারুগলি মতো রাস্তার সামনে এসে সবাই থমকে দাঁড়িয়ে গেল। সামনে কাঁচা রাস্তায় বৃষ্টির কারণে পায়ের গোড়ার সামনে পানি কাদা জমে আছে। রাস্তার এই অবস্থা দেখে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তবে তার পাশে থাকা মৌ নিজের বাপের বাড়ি আসায় খুশিতে তখন উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে বাড়ি থেকে মৌয়ের বাবা, চাচা, ভাই বোন সহ সবাই তাদের এগিয়ে নিতে চলে এলেন। তারা উজানের হাতে ব্যাগপত্র নিয়ে আগে আগে পথ দেখাতে লাগলেন। মৌ আর তা সইতে না পেরেই ওর কাদা জলের মেঝে পা বাড়াতে গেলে, কিন্তু তার আগে উজান শক্ত করে তার হাত আঁকড়ে ধরল। মৌ একটু ঘাড় বাঁকিয়ে বরের দিকে চাইলো, কি হলো, বাড়িতে যেতে দেবেন না আমায়? হেঁটে গেলে পায়ে এই নোংরা পানি লাগবে তোমার, সো জাস্ট ওয়েট চান, আমি আছি না। উজান বেশ আদুরে আদুরে সুরে প্যান্টের নিচে অংশটা খানিকটা উঁচুতে গুটিয়ে নিল। তারপর চোখের পলকে এক ঝটকায় মৌয়ের পাজা কোল করে নিজের বুকে তুলে নিল।
আচমকাই এই কাণ্ডে মৌ কিছুটা চমকে গেলেও তাড়াহুড়ি করে দুই হাতে উজানের গলা জড়িয়ে ধরল এবং উজানের মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। উজান মুখে কোলে নিয়ে যেই না কাদা জলে রাস্তায় দু কদম এগিয়ে এসে অমনি তার চোখে গেল সামনের দিকে। দেখলো ইফাত ততক্ষণে মেহেরকে কোলে নিয়ে দিব্যি রাস্তা পার হয়ে উপরে পৌঁছে গিয়েছে। সেই দৃশ্য দেখে উজানের চোখ দুটো সরো হয়ে গেল। সে রাগে দাঁতে চেপে নিজের মনে বিড়বিড় করে উঠল, শালা গণ্ড, আমি যাই ভাবি এই শয়তানটা সেই আমার আগেই করে ফেলে। বিয়ে করলাম আমি আগে, আর ওর পরে বিয়ে করেও অলরেডি রোম্যান্স করে ফেলেছে। এখন বউকে কোলে নিয়ে যাওয়ার আইডিয়াটা মাথায় আনলাম আমি, কিন্তু ব্যাগটা নিজেই আমার আগে চলে গেল। ওই মা, ও মাই গড, না জানি আমার আগে বাপও হয়ে যাবে কি না। ও শিট, এমনটা যদি সত্যি হয় তবে আমি সকালের সামনে মুখ দেখাবো কীভাবে? ছি ছি। ওজন যখন নিজের একদম ঠিকই ভেবেছিলাম, তোর আগে বাপও আমি হব, জাস্ট তুই দেখতে থাক। উজান পুরো চমকে তাকিয়ে রইল ইফাতের দিকে। এই ছেলেটা তার মনের গোপনে কথা এভাবে বুঝে ফেলল কীভাবে? সে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো ইফাতের দিকে, কিন্তু ইফাত সে রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একগাল দাঁত কেলিয়ে হাসতে হাসতে মেয়েরকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। উজান মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুরো বোকা বনে গেল। অতঃপর সে নিজের মন খারাপ না করে ধীরে ধীরে মৌকে কোলে নিয়ে সাবধানে সামনে এগিয়ে চলল। বাড়ির শুকনো উঠোনে সামনে এসে সে মৌকে নিচে নামিয়ে দিল, তবে তার নরম হাতটা নিজের মুঠোয় থেকে আসল না। এদিকে মৌ বাড়িতে এসে শুনে রোহন অধীর আগ্রহে রুম থেকে দৌড়ে নিচে নেমে আসছিল, কিন্তু উজানের কাছাকাছি আসতে কিছুটা দূরত্ব থেকে উজানের হাতের শক্ত ভাঁজের মৌয়ের হাত জোড়া আটকে থাকতে দেখে তার বুকে ব্যথা, ভেতরটা যেন এক তীব্র মোচড় দিয়ে উঠল। তার প্রাণের চেয়েও প্রিয় ফুলটাকে পাশে দাঁড়িয়ে আছে তার আর অন্য কেউ, তার নিজের বেস্ট ফ্রেন্ড। অথচ সে নিজের অজান্তে একদিন সত্তর থেকে দূরে ছিল। মুহূর্তের মধ্যে রোহানের হাত পা যেন আকাশ অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো তার সারা শরীরে রক্ত চলা বন্ধ হয়ে গিয়েছে। চোখের পলকে তার সাধারণ মনের দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেল। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ এই মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্যের হাত ধরে হাসতে দেখে রোহানের দু চোখ দিয়ে আপনা আপনি তপ্ত অস্ত্র গড়িয়ে পড়ল। সে আর এক কদম সামনে যাওয়ার শক্তি পেল না, উল্টো দু কদম পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। কোনো রকমে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে সে উল্টো ঘুরে আবার দৌড়ে রুমে চলে গেল। ভেতরে দরজার লকটা সজোরে আটকে দিয়ে রুমে টেবিলে থাকা সব জিনিসগুলো মেঝের উপর আছড়ে মেরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তুই আমার সাথে এমনটা করলি ফুল, তোর বিয়ে হয়ে গেছে শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর এখন আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে আবার আমাকে দুমুচড়ে শেষ করে দিলে। এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? কাকে দেখাবো আমার এই মনের ক্ষত? কিভাবে পারলি তুই আমাকে এভাবে একা ফেলে অন্য কারো ঘরে বউ হতে? তোর কি একবারের জন্য বুকটা কাঁপলো না? সে নিজের মাথাটা চুল খামচে ধরে ফুঁসতে ফুঁসতে বলল, কী দোষ ছিল আমার বলতো? আমি কি খুব খারাপ ছিলাম? আমাকে কি একটু আপন করে নেওয়া যেত না ফুল? ঠিক তখনই বন্ধ দরজার ওপাশ থেকে হালকা টোকা শব্দ ভেসে এলো। দরজার আওয়াজ পেয়ে রোহন স্তব্ধ হয়ে গেল। সে তাড়াহুড়ি করে নিজের চোখের জল মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু তার চোখে মুখে সে গভীর যন্ত্রণার ছাপ কোনোভাবে আড়াল করা গেল না। ধীরে ধীরে দরজা খুলতেই সে সামনে মৌয়ের মাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তিনি রোহানের মালিন মুখের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ নিচু স্বরে বললেন, বাবা নিচে চলো, সবাই এসেছে। রোহান একটা শুকনো তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যাবো তো মা, আপনি আমার মা। আপনি যখন বলেছেন নিচে যেতে আমি যাব না এমনটা কখনো হয়? আপনি বললে তো আমি এই তুচ্ছ জানটাও দিতে পারি। আপনার মেয়েটাকে তো নিজের বউ করে এই ঘরে তুলতে পারলাম না, এখন তার বিরহে আগুনে না সারা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মৌয়ের মা ছেলেটার এমন বুক ফাটা কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি কাতর স্বরে বললেন, বাবা তুমি চুপ করো এবার, তোমার এই কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। রোহান আবার একটা তাচ্ছিল্যের হাসি হাসলে, ও মা, আপনি আমার এই সামান্য মুখের কথাটা সহ্য করতে পারছেন না, অথচ আমি যে নিচে গিয়ে আমার প্রাণের ফুলকে আমারই নিজের বেস্ট ফ্রেন্ডের বউ হিসেবে দেখতে যাচ্ছি, এটা আমি কিভাবে সহ্য করছি বলুন তো? এই এতিম ছেলের জীবনে কি দুঃখ কষ্টের খুব কমতি ছিল যে আজ এই দিনটা চোখ মেলে দেখতে হলো? সে নিজের বুকের ভেতরটা কান্নায় ঝরে এক বিশাল পাথরের নিচে চেপে ধরলো, লম্বা একটা শ্বাস নিল, তারপর বলল, চলুন মা, আমার
বুকে শক্ত কষ্ট হলে আমি যাব আর সবার সামনে গিয়ে দাঁড়াবো। যেহেতু সে এই মানুষটিকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এবং মা বলে ডাকে, তাই তার মুখের কথা সে কিছুতেই অমান্য করতে পারবে না। বুকে এক সমুদ্র কষ্ট নিয়ে রোহন ধীরে পায়ে নিচে নামার জন্য পা বাড়ালো। রোহন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে, আর প্রতিটা কদমে তার মনে হচ্ছে বুকের ভেতরে পাঁজরগুলো ভেঙে ঘুরে হয়ে যাচ্ছে। চোখের সামনে সে স্পষ্ট দেখতে পাচ্ছে উজানের মোয়ের পাশে দাঁড়িয়ে আছে। অথচ একটা সময় সে স্বপ্নে দেখলো এই জায়গাটাতে উজান নয়, বরং তার নিজের থাকার কথা ছিল। উজান সিঁড়ি দিয়ে ডাকাতেই রোহানকে দেখে পেয়ে বেশ খুশি হলেন এবং দ্রুত পায়ে গেলেন। সে রোহানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আনন্দ সেরে বলল, দোস্ত তুই এখানে, কি দারুণ সারপ্রাইজ। রোহান উজানের বুকের ভেতর থেকে নিজের কান্না চেপে ধরে নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করলো। সে উজানকে আলতো করে ছেড়ে দিয়ে ধীরে স্বরে বলল, এটা কি এতিম ছেলেটার বাড়ি? আর তুই এই এতিম ছেলেটার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটাকে আজ নিজের করে নিয়েছিস। উজানের কানে কথাগুলো স্পষ্ট না পৌঁছালেও সে ভ্রু কুঁচকে শোধালো, কিছু বললি রোহান? ঠিক শুনতে পাইনি। ও কিছু না, তোরা তো অনেকক্ষণ জার্নি করে এসেছিস, অনেক টায়ার্ড নিশ্চয় তোরা। সবাই উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বাকি সব কথা না হয় সন্ধ্যার দিকে হবে। এখন আসি আমি ইফাত, তন্ময় তোরাও চল রুমে গিয়ে রেস্ট নিয়ে। বুকের ভেতরে একটা যন্ত্রণা ছাই চাপা দিয়ে রোহান সবার সাথে অত্যন্ত হাসি মুখে কুশল বিনিময় করলো। তার এই হাসির আড়ালে ক্ষত কেউ টেরই পেল না। সবার এক এক করে যেন যার রুমের দিকে চলে গেল। সবাই চলে গেলেও ওখানেই দাঁড়িয়ে রইল। সে বেশ খুশি মনে মুখে এক চিলাতে মিষ্টি হাসি নিয়ে রোহানের সামনে এসে দাঁড়ালো। সে আহ্লাদে সুরে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছো তুমি? কতদিন পর দেখা। মুয়ের এই নিষ্পাপ প্রশ্নটা রোহানের অত্যন্ত ক্ষত বিখ্যাত হৃদয় যেন ফুটন্ত তেল ঢেলে দিল। সে রক্তিম চোখের দিকে মুয়ের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ অভিমানে বলে উঠল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন জিজ্ঞেস করেছিস কেমন আছি আমি? তুই কখনো শুনেছিস ফুল কেউ স্বেচ্ছায় বিষ পান করে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে পারে? রোহানের এমন ভয়াবহ কথা শুনে মুয়ের মুখের মিষ্টি হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে একদম চুপ হয়ে ভয়াত্মক চোখে তাকিয়ে রইল। তখন আরও রোহান একটা তাচ্ছিল্য হাসি হাসলো। তার চোখের কোনো তখন নোনা জল চিকচিক করেছে। সে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, জানি ফুল, আজ তোদের এই বর বউ সাজে একসাথে দেখে আমার বুকের ভেতর একটা গান খুব করে বাজছে, একদম আমার অভিশপ্ত লাইনের মতো। ঠিক তখনই রোহান সম্পূর্ণ ভেঙে পড়া গলায় নিজের চোখের জল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে ওঠার মতো সুরে মিনমিন করে গিয়ে উঠল, যখন লাল শাড়ি তুই পরলি গায়ে, আমার কি তোর মনে লাই? কেমনে পারলি ভাঙতে আমার বুক? হায় রে এত কাছের মানুষ, হায় কেমনে সব ভুলাইয়া যায় এক নিমিষে হৃদয়ের ভাঙচুর। তোর ওই চাঁদ বদনে হলুদ লাইগা কেন রে যাই রে আমি রে যা ভুলাই। রোহনের মুখে এমন আকুল গান আর তার চোখের অবাধ্য অস্ত্রধারা দেখে মুয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সম্পূর্ণ অসহায় চোখে রোহানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে এই পাগল ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা বা অধিকার কোনোটাই তার কাছে অবশিষ্ট নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় শুধু এইটুকু বলতে পারলো, ভাইয়া আমি আসলে রোহান। তার কথা শেষ করতে না দিয়েই হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে না করে বললেন, আমি জানি তুই কোনোদিন আমাকে ওভাবে ভালোবাসিসনি, এটাই বলবি তো। কিন্তু পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।